আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। সংস্কারটা কিভাবে, যে দেশ যেভাবে চলছে, যে সমস্ত নিয়মকানুনের মাধ্যমে চলছে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, রাষ্ট্রপতির যে কোনো ক্ষমতা না থাকা, প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সব কিছু হওয়া, এমপিদের ক্ষমতা, রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হবে তার পদ্ধতি নির্ধারণ, কতজন নারী আসন থাকবে, যারা নারী এমপি হবেন তারা কিভাবে নির্বাচিত হবেন, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হবেন নাকি এমপিদের দয়ায় নির্বাচিত হবেন, এই যে নানা রকম বিষয় আছে, এগুলোর ব্যাপারে একটা সমাধানে আসা, একটা সিদ্ধান্তে আসা, এমন একটা পদ্ধতি তৈরি করা যে পদ্ধতি হলে পর একজন ব্যক্তির হাতে ক্ষমতা এবং আর কুক্ষিগত না থাকে, এরকম একটা ব্যবস্থা তৈরির যে পদ্ধতি, যে আকাঙ্ক্ষা এবং যে কার্যক্রম, সেটাই হচ্ছে গিয়ে সংস্কার। এই ধরনের একটা সংস্কার করার কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা শুরু থেকেই বলে আসছে সংস্কার না করে কোনো কিছু করা যাবে না, এবং সংস্কার করে তারপরই নির্বাচন, সংস্কার না করে কোনো নির্বাচন হবে না, এটি হলো মূল দাবি। এবং এই দাবি নিয়ে কিন্তু শুরু থেকে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। কোনো দল বলছে সংস্কারের তো শেষ নেই, আপনি আজকে একটা সংস্কার করলেন, তারপরে কাজ করতে করে যে দেখবেন যে আরেকটা সংস্কার করা দরকার, আরেকটা করতে হবে। সংস্কার একটা চলমান পদ্ধতি, অতএব সংস্কার নিয়ে এত বাড়াবাড়ি করা দরকার নেই। এবং সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিভিন্ন রকম সংস্কার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলি এসেছে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের মাধ্যমে। আমি আপনাদের সংক্ষেপে ধারণাটা দিচ্ছি আর কি। বিভিন্ন কমিশনগুলি বলছে, যেমন একটা হলো মিডিয়া বিষয়ক সংস্কার কমিশন, একটা হলো বিচার বিষয়ক সংস্কার কমিশন, একটা দুদক বিষয়ক দুর্নীতি বিষয়ক সংস্কার, আর একটা সংবিধান বিষয়ক সংস্কার, একটা নির্বাচন কীভাবে হবে নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন। এই সবগুলি কমিশনের কিছু কিছু কমিশনের রিপোর্ট একত্র হয়েছে। সেই রিপোর্টগুলি ওনারা আবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পয়েন্ট পয়েন্ট করে লিখে পাঠিয়েছেন যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে আপনি কোনটার সঙ্গে একমত, কোনটার সঙ্গে একমত না, কোনটার সঙ্গে আংশিক একমত, কেন আংশিক একমত সেটা লিখে পাঠান। এইগুলি করে করে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা মতামত লিখিতভাবে নিয়েছে। নেওয়ার পর এখন তারা আবার আলোচনায় বসেছে যে যেগুলো তারা মতামত দিয়েছে, যেগুলো নিয়ে বিরোধ আছে, সেগুলোতে কতটুকু কমানো যায় কিনা। এই কমানোর চেষ্টা চলছে এখন। এই কমানোর চেষ্টার এক দফা হয়ে গেছে। এবং সংস্কার কমিশনগুলি নিয়ে এই যে প্রথমত 6টা সংস্কার কমিশন যারা প্রধান ছিল তাদের নিয়ে আবার গঠন করা হয়েছে একটা জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশন গত 20শে মার্চ থেকে 19শে মে পর্যন্ত, মানে পুরো 2 মাস তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করেছে। করার পর কিছু কিছু বিষয়ে একমত হয়েছে এবং কিছু কিছু বিষয়ে একমত হয়নি। যেগুলো হয়নি, যেগুলো আলোচনা করে সমাধান করা যেতে পারে, একটু চেঞ্জ করা যেতে পারে, সেইগুলি নিয়ে আবার নতুন করে বসেছে ঈদের আগে। ঈদের আগে 2 জুন মাসের 2 তারিখে তারা সবাই মিলে বসে একটা আলোচনা হয়েছে। প্রথম দিন, সেদিন প্রধান উপদেষ্টা নিজেও ছিলেন, অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছেন কীভাবে করা যায় না করা যায় এগুলো নিয়ে। তারপরের দিনে আলোচনা শুরু হয়েছে, একটা মুলতবি ছিল ঈদের কারণে। তারপরে মঙ্গলবার থেকে আরেকবার শুরু হয়েছে, মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার গেল। এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়েছে যেগুলো নিয়ে বিরোধ ছিল। তার মধ্যে একটা ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদ আপনারা জানেন, 70 অনুচ্ছেদ হলো এরকম একটা অনুচ্ছেদ যে যদি কোনো এমপি নির্বাচনের পর যারা এমপি থাকবেন তারা যদি তাদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ভোট দেন তাহলে তারা সংসদ সদস্য পদ থাকবে না। দল একটা সিদ্ধান্ত দিল যে কালকে থেকে মানে একটা জিনিসপত্রের দাম বাড়বে, অথবা একটা আইন জারি করলো, এই আইনটা কালকে থেকে চালু হবে। এখন ওই দলে কেউ যদি বলে না এই আইনটা আসলে চালু করা ঠিক হবে না, অতএব এটা প্রত্যেকটা আইনই তো ভোটে পাস হয়, তো উনি বলেন যে এই আইনটা আমি পক্ষে আমি ভোট দেবো, বিপক্ষে ভোট দেবো। বিপক্ষে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়ে যাবে, সে আর এমপি থাকবেন না। তো এইটার মাধ্যমে এরকম আইন থাকলে হয় কি, সংসদে কোনো অর্থ থাকে না। মানে ভোটাভুটি যখন হচ্ছে তখন ধরেন যে বিএনপির লোক, তাকে বিএনপির যে সিদ্ধান্ত ওর পক্ষে ভোট দিতে হবে, বাইরে আর কোনো ভোট দেওয়া যাবে না। এটা ছিল 70 অনুচ্ছেদ। এটা স্বাধীনতার পর থেকে চলে আসছিল। অনেকেই বলছিল এটা থাকা মানে হলো গিয়ে গণতন্ত্র বলতে কিছু থাকতো না, সব তো একজন ব্যক্তির ইচ্ছার উপর সব নির্ভর করবে। তো এইগুলি বাতিল করার ব্যাপার নিয়ে আবার সংসদে যে স্থায়ী কমিটি হবে, সেই স্থায়ী কমিটিতে কারা মানে কে থাকবে, কোন ধরনের লোক থাকবে, বিরোধী দলের কয়জন থাকবে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। নারী সংসদ সদস্য কয়জন হবে, এবং নারীরা কি সরাসরি ভোটে নির্বাচিত হবে না কীভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, এটা কি ঘুরে ঘুরে হবে, আর এই বছর এই 100, আগামী বছর অন্য জায়গার 100, এরকমভাবে হবে পাবলিকের ভোটে নাকি,
এরকম নানা রকম অপশন নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন দেশের উদাহরণ টানা হয়েছে, করা হয়েছে। তো এগুলো শুনলে কিন্তু ভালোই শোনা যায়। আলোচনা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, কীভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। এখন যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয় কেবলমাত্র সংসদ সদস্যদের ভোটে, প্রস্তাব এসেছে না এবং যদি সংসদ উচ্চ 2 কক্ষ হয় তাহলে সংসদের উচ্চ কক্ষের সদস্যরা ভোট দিবে। আবার কেউ কেউ বলেছে না বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি আছে তারা ভোট দিবে। আবার অনেকে বলেছে না যারা নাকি ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারম্যান আছে তারাও ভোট দিবে। মানে প্রায় 70-80 হাজার লোকে ভোট দিয়ে একজন প্রেসিডেন্ট বানাবে। এই সবই সবগুলির পক্ষে বিপক্ষে যুক্তি আছে, এই যুক্তিগুলি তারা দিচ্ছে। কিন্তু আমি এগুলো নিয়ে খুঁটিনাটি আলাপে যাচ্ছি না, আমি মোটা দাগে কথাটা বলি। মোটা দাগটা হলো যে গতকালকে আমরা দেখেছি যে কয়েকটা পলিটিক্যাল পার্টি তারা রাগ করে বেরিয়ে গেছে। তারা অভিযোগ করেছে যে এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা যেটা বলছে সেটা মানা হচ্ছে। আবার কেউ কেউ বলছে যে না, জামাতকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, জামাত যেটা বলছে সেটাকে তারা মানছে। তো এই যে মানে জামাত এবং এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ, এই অভিযোগটা কি একেবারে মিথ্যা? না, তাও বোধ হয় না। এটা আবার ধারাবাহিকভাবে প্রকাশ্যে লাইভ দেখানো হচ্ছে কোনো কোনো টিভিতে, বিটিভিতে। আমি একদিন দেখেছি, আমার কাছে এই অভিযোগটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো মনে হয়নি। আবার বিএনপিকে দেখছি আমরা, যে বিএনপি ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখছি বিএনপি কিন্তু যে সমস্ত প্রস্তাব আসছে প্রস্তাবে বিরোধিতা করছে। কারণ বিএনপি বিরোধিতা করা খুব স্বাভাবিক। স্বাভাবিক কেন? বিএনপি যে এখানে যে সংস্কারে যাচ্ছে প্রস্তাবগুলোতে, আমি যেটা বুঝি যে বিএনপি নিজেরই তো 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব আছে। তো সেই প্রস্তাবগুলি কিন্তু এই সংস্কার প্রস্তাবের আগেই তারা দিয়ে রেখেছে, আরও কয়েক বছর আগে। তো তারা ওটা নিয়ে অনেক হোমওয়ার্ক করেছে, তারা মাঠ পর্যায়ের লোকজনের সঙ্গে মিশেছে, বসেছে। তো তারা কেন তাদের যে 31 দফা প্রস্তাব সেটাকে বাদ দিয়ে তারা এই সংস্কার আসবে কেন? আসার তো কোনো কারণ নাই রে ভাই। তারা বলবে যে আমাদের প্রস্তাবগুলো আপনারা বিবেচনা করেন আগে। এটাও কিন্তু অন্যায় প্রস্তাব না, যে আমরা তো কিছু প্রস্তাব দিয়ে রেখেছি, সেই প্রস্তাবগুলো আলোকে আপনারা নতুন নতুন প্রস্তাব দিতেন। আবার অনেক পলিটিক্যাল পার্টি এমনও মত থাকতে পারে, তারা ভাবছে যে এই যে সংস্কার প্রস্তাবগুলি যে আসছে এগুলি কে দিছে, কে তৈরি করছে? কিছু এনজিও, কিছু বুদ্ধিজীবী।